শুরু করছি মেধাবী সুপারনোভা অ্যাপের বার্ষিক পরীক্ষার 1 মাসের ক্র্যাশ কোর্সের 6ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস। আজকের ক্লাসে আমরা অধ্যায় 7 আবহাওয়া ও জলবায়ু, অধ্যায় 8 পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব, অধ্যায় 9 বল ও শক্তি এই তিনটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমাদের মেধাবী সুপারনোভা অ্যাপের ফেসবুক পেজে মেসেজ পাঠাতে পারো অথবা যে কোনো জিজ্ঞাসায় কল করতে পারো আমাদের হটলাইন নাম্বারে। প্রথমে শুরু করছি অধ্যায় 7 আবহাওয়া ও জলবায়ু এই অধ্যায় দিয়ে। আবহাওয়া হলো একটি নির্দিষ্ট স্থানের সংক্ষিপ্ত সময়ের পরিবেশগত অবস্থা। এটি সাধারণত কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মধ্যে পরিবর্তিত হয়। আবহাওয়ার বিভিন্ন উপাদান রয়েছে যার বিভিন্ন মানের ভিত্তিতে আবহাওয়া কেমন হবে তা বোঝা যায়। আবহাওয়ার বিভিন্ন উপাদান হলো রোদ, বৃষ্টি, বায়ুর তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহের দিক, বায়ুচাপ ইত্যাদি। জলবায়ু হলো একটি এলাকার দীর্ঘমেয়াদী গড় আবহাওয়া যা কমপক্ষে 30 বছরের তথ্যের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। এটি বোঝার প্রধান উপাদান হলো তাপমাত্রা এবং বৃষ্টিপাত। আবহাওয়া ও জলবায়ুর উপর মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে একটি অ্যানিমেশন ভিডিও দেখে নিব। আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া, তুমি জানালা দিয়ে কখনো বাইরে তাকিয়ে হয়তো দেখো বেশ রোদ উঠেছে, আবার হয়তো পরদিনই দেখো খুব বৃষ্টি হচ্ছে, আবার কখনো কখনো হয়তো দেখো খুব সুন্দর বাতাস বইছে। এই সবকিছুই আসলে আমাদের চারপাশের আবহাওয়া। আবহাওয়া হলো একটি নির্দিষ্ট স্থানের সংক্ষিপ্ত সময়ের পরিবেশগত অবস্থা। এটি সাধারণত কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মধ্যে পরিবর্তিত হয়। আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলোর মধ্যে রোদ, বৃষ্টি, বায়ুর তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহের দিক, বায়ুচাপ ইত্যাদি অন্তর্ভুক্ত। এগুলোর বিভিন্ন মানের ভিত্তিতে আবহাওয়া কেমন হবে তা বোঝা যায়। রোদ হলো সূর্যের তাপ ও আলো, যা ইনসোলেশন নামেও পরিচিত। গ্রীষ্মের সূর্য বেশি সময় আকাশে থাকে এবং আকাশ সাধারণত পরিষ্কার থাকে, তাই তাপমাত্রা বেশি হয়। শীতে সূর্য কম সময় আকাশে থাকে, ফলে তাপমাত্রা কমে যায়। বায়ুর তাপমাত্রা। গ্রীষ্মকালে রোদে না গিয়ে ছায়ায় বা ঘরে থাকলেও গরম অনুভূত হয়। এর কারণ তখন আমাদের চারপাশে বায়ুর তাপমাত্রা বেশি থাকে। বায়ুর তাপমাত্রা নির্ভর করে সূর্যের আলো কিভাবে ভূমিতে পড়ছে, সূর্যালোকের উপস্থিতির সময়ের উপর এবং বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণের উপর। সূর্যের আলো খারাপভাবে পড়লে তাপমাত্রা বেশি হয়। বায়ুর জলীয় বাষ্প তাপ ধরে রাখে, তাই বায়ুর জলীয় বাষ্প বেশি হলে তাপমাত্রা বেশি হয়। থার্মোমিটার দিয়ে বায়ুর তাপমাত্রা পরিমাপ করা হয়। বৃষ্টি হলো আবহাওয়ার একটি প্রধান উপাদান, যা বর্ষাকালে বিশেষভাবে দেখা যায়। সূর্যের তাপে ভূপৃষ্ঠ, সাগর এবং নদীনালা থেকে বাষ্পীভবন ঘটে, যা মেঘ হয়ে পরে বৃষ্টি হিসেবে ঝরে পড়ে। বৃষ্টিপাত পরিমাপ করতে রেইন গজ ব্যবহার করা হয়। বায়ুচাপ হলো ভূপৃষ্ঠের উপর বাতাসের ওজন থেকে সৃষ্ট চাপ। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বায়ুমণ্ডলের উপর প্রভাব ফেলে, যার ফলে বায়ু যে কোনো বস্তুর উপর চাপ সৃষ্টি করে। আমরা সাধারণত বায়ুমণ্ডলের চাপ অনুভব করি না, তবে উঁচু স্থানে গেলে বা বিমানে ভ্রমণের সময় বায়ুচাপের পরিবর্তন লক্ষ্য করা যায়। বায়ুচাপ পরিমাপের একক হলো মিলিবার। ভূপৃষ্ঠের গড় বায়ুচাপ প্রায় 1013 মিলিবার। এর চেয়ে কম হলে তাকে নিম্নচাপ এবং বেশি হলে উচ্চচাপ বলা হয়। নিম্নচাপ মানে বৃষ্টির সম্ভাবনা বেশি, কারণ সেই সময় আশেপাশের অঞ্চল থেকে বাতাস ছুটে আসে এবং উপরে উঠে শীতল হয়, যার ফলে জলীয় বাষ্প বৃষ্টি হিসেবে ঝরে পড়ে। বায়ুচাপ পরিমাপ করতে ব্যারোমিটার ব্যবহার করা হয়। বায়ুচাপ যে সকল বিষয়ের উপর নির্ভর করে তা হলো সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতার তারতম্য। যত উপরে যাওয়া যায় বায়ুচাপ তত কমবে। বায়ুর উষ্ণতার তারতম্য। বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুচাপ কমে এবং উষ্ণতা কমলে বায়ুচাপ বাড়ে। বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য। বায়ুতে জলীয় বাষ্প বাড়লে বায়ুচাপ কমে, কারণ জলীয় বাষ্প শুষ্ক বায়ুর তুলনায় হালকা। পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তনের কারণে নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ কম থাকে। বায়ু প্রবাহের দিক। বাতাস কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে তার উপর নির্ভর করে আবহাওয়ার পূর্বাভাস।
যেমন বাংলাদেশের শীতকালে উত্তর দিক থেকে শীতল বায়ু প্রবাহিত হয় এবং বায়ুর তাপমাত্রা কমিয়ে দেয়। আবার গ্রীষ্ম ও বর্ষাকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে উষ্ণ ও আর্দ্র বায়ু প্রবাহিত হয়। অধিক জলীয় বাষ্পের উপস্থিতির কারণে এই বায়ু প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই বায়ুর নাম মৌসুমী বায়ু। বায়ু প্রবাহের দিক বের করার যন্ত্রের নাম উইন্ড ভ্যান। বাতাসের আর্দ্রতা। বায়ুতে একক আয়তনে জলীয় বাষ্পের উপস্থিতি হল বায়ুর আর্দ্রতা। এই আর্দ্রতা পরিমাপের দুটি পদ্ধতি রয়েছে। প্রকৃত আর্দ্রতা। প্রকৃত আর্দ্রতা মাপে একক আয়তনে বাতাসে জলীয় বাষ্পের সুনির্দিষ্ট পরিমাণ, যেমন প্রতি কিউবিক মিটারে কত গ্রাম জলীয় বাষ্প রয়েছে। এটি বাতাসের তাপমাত্রার উপর নির্ভর করে না। আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা হলো একটি নির্দিষ্ট তাপমাত্রায় বাতাস সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার তুলনায় কত শতাংশ জলীয় বাষ্প রয়েছে। তাপমাত্রা বেশি হলে বাতাস বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে। উদাহরণস্বরূপ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কিউবিক মিটার বাতাস 30 গ্রাম পানি ধারণ করতে পারে, তবে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি 10 গ্রাম পানি ধারণ করতে পারে। আপেক্ষিক আর্দ্রতা 100% হলে বাতাস আর জলীয় বাষ্প ধারণ করতে পারে না, ফলে বৃষ্টি বা কুয়াশা হতে পারে। এ কারণে উচ্চ আর্দ্রতা স্থানে ভেজা কাপড় সহজে শুকায় না। বর্ষাকালে যখন বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকে, তখন একটি 10 ফুট গুণ 10 ফুট গুণ 10 ফুট ঘরের বাতাসে প্রায় 1 লিটার পানি থাকতে পারে। বাতাসের আর্দ্রতা পরিমাপের জন্য হাইগ্রোমিটার ব্যবহার করা হয়। জলবায়ু। জলবায়ু হলো একটি এলাকার দীর্ঘমেয়াদী গড় আবহাওয়া, যা কমপক্ষে 30 বছরের তথ্যের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। এটি বোঝার প্রধান উপাদান হলো তাপমাত্রা এবং বৃষ্টিপাত। এছাড়া অন্যান্য আবহাওয়া উপাদান যেমন রোদ, আর্দ্রতা এবং বাতাসও এতে অন্তর্ভুক্ত। জলবায়ু বিশ্লেষণে 3টি মূল বিষয় বিবেচনা করা হয়: গড় তাপমাত্রা, গড় বৃষ্টিপাত, বিভিন্ন ঋতুতে তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিবর্তন। জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক কারণ বা মানুষের কার্যক্রমের কারণে হতে পারে। জীবাশ্ম জ্বালানি পোড়ানো, কলকারখানা এবং যানবাহন থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। বিশেষ করে শিল্পোন্নত দেশগুলো অধিক পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গত করে, যা জলবায়ুর পরিবর্তনকে ত্বরান্বিত করে। জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের জীবন এবং পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ে, তাই এই পরিবর্তন রোধ করতে টেকসই পন্থা গ্রহণ করা উচিত। গ্রিন হাউস। শীতপ্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকে থাকতে পারে না। তীব্র শীতে শাকসবজি ফলানোর জন্য যে ঘর তৈরি করা হয় তাকে গ্রিন হাউস বলে। শীতকালে অল্প সময়ে যখন রোদ উঠে তখন রোদের তাপ কাচ ভেদ করে ঘরের ভিতর প্রবেশ করে এবং ঘরের বায়ু, গাছ ও মাটিকে উত্তপ্ত করে রাখে। ঘরের উত্তাপ স্বাভাবিকভাবে বিকিরিত হয়ে বাইরে চলে যেতে চায়, কিন্তু তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে তা কাচ ভেদ করে বাইরে যেতে পারে না। ফলে কাচের ঘর রাতের বেলায়ও গরম থাকে এবং ভিতরের শাকসবজিও বেঁচে থাকে। কাচের ঘরের ভিতরে এভাবে তাপ থেকে যাওয়ার বিষয়টিকে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস ইফেক্ট বলা হয়। গ্রিন হাউস ইফেক্টের উপর মেধাবী সুপারনোভা অ্যাপের অ্যানিমেশনটি অবশ্যই দেখে নিবে, তাহলে তোমাদের কনসেপ্ট আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি নিয়ে মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে একটি অ্যানিমেশন ভিডিও দেখি। অ্যাসিড বৃষ্টি, ওজোন স্তর ক্ষয় এবং জলবায়ুর উপর মানবসৃষ্ট প্রভাব। অ্যাসিড বৃষ্টি। বৃষ্টির পানির সাথে অ্যাসিড বা অ্যাসিড জাতীয় উপাদান মিশ্রিত থাকলে সেটাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। বৃষ্টির পানির সাথে সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড নামক তীব্র অ্যাসিড মিশ্রিত অবস্থায় ভূপৃষ্ঠে পড়ে। এই অ্যাসিডগুলি মূলত মানবসৃষ্ট উৎস, যেমন জীবাশ্ম জ্বালানি পোড়ানো, যানবাহন এবং কলকারখানা থেকে নির্গত সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড, বাতাসে উপস্থিত জলীয় বাষ্প, অক্সিজেন এবং অন্যান্য রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া করে সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। এর ক্ষতিকারক প্রভাব। জলজ প্রাণী, বিশেষ করে মাছের জীবন ধারণ কঠিন হয়, উদ্ভিদের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। অ্যাসিড বৃষ্টির কারণে জলজ প্রাণী
বিশেষ করে মাছের জীবন ধারণ কঠিন হয়ে যায়, সাথে উদ্ভিদের বিভিন্ন অংশও ক্ষতিগ্রস্ত হয়। মাটির গুণাগুণ নষ্ট হয়, যা উদ্ভিদ এবং মাটির মধ্যে বসবাসকারী অণুজীবের জন্য প্রয়োজনীয়। ধাতু নির্মিত যন্ত্রপাতি, অন্যান্য স্থাপনা এবং দালান কোঠার ক্ষতি হয়। অ্যাসিড বৃষ্টির পানি ধাতু এবং কংক্রিটের সাথে বিক্রিয়া করে এগুলোকে ক্ষয় করে দেয়। অ্যাসিড বৃষ্টির কারণে ওজোন স্তরের ক্ষয় অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব বাড়ায়, যা মানুষ ও প্রাণীর স্বাস্থ্য, উদ্ভিদের বৃদ্ধি এবং জলজ জীবনের উপর প্রভাব ফেলে। ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাব। মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব। ক্ষতিকর অতিবেগুনি রশ্মির সরাসরি স্পর্শে আসার ফলে চর্মরোগ, ক্যান্সার, চামড়া পোড়া, চোখে ছানি পড়া, তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া এবং দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা দেখা দেয়। প্রাণীর উপর প্রভাব। অতিবেগুনি রশ্মির সরাসরি স্পর্শে প্রাণীদের চোখ ও চামড়ার ক্যান্সার হতে পারে। উদ্ভিদের উপর প্রভাব। শক্তিশালী অতিবেগুনি রশ্মি গাছের বৃদ্ধি কমিয়ে দিতে পারে, খাদ্য তৈরির প্রক্রিয়া অর্থাৎ সালোক সংশ্লেষণ এবং ফুল ফোটার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারে। জলজ ও সামুদ্রিক জীবের উপর প্রভাব। অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে প্ল্যাঙ্কটন মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়, যা মাছ ও অন্যান্য জলজ জীবের খাদ্যের উৎস হিসেবে কাজ করে। প্ল্যাঙ্কটনের ধ্বংস হলে জলজ জীবও ক্ষতিগ্রস্ত হয়। জলবায়ুর উপর মানব সৃষ্ট প্রভাব, অর্থাৎ জলবায়ুর উপর মানুষের কারণে যেসব প্রভাব পড়ে। গ্রিনহাউস গ্যাসের নির্গমন, ওজোন স্তর ক্ষয়, অ্যারোসোল কণার বাতাসে ভাসা, বন উজাড় করে দেয়া। মানব সৃষ্ট প্রভাবসমূহ আরও দেখে নেই। জলবায়ুর পরিবর্তনের ফলে যে সকল ঘটনা ঘটে তার নিম্নরূপ। মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে এবং সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ভারী বৃষ্টি এবং শক্তিশালী ঝড়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে কিছু কিছু জায়গায় বন্যা হচ্ছে এবং পানির গুণগত মান নষ্ট হচ্ছে। ভূমধ্যসাগরীয় অঞ্চল, ইউরোপের দক্ষিণ ও মধ্য অঞ্চলগুলোতে নিয়মিত গরম আবহাওয়া দেখা যাচ্ছে, খরা হচ্ছে, বনে আগুন ধরে যাচ্ছে। বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশ এবং অনুন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, বৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদির সম্মুখীন হচ্ছে। অনেক উদ্ভিদ ও প্রাণী জলবায়ুর পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাওয়াতে না পারায় পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এই অধ্যায়টি এখানেই শেষ করছি। এর পরের অধ্যায়ে যাব পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব। আমরা জানি পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল এবং বায়বীয়। পদার্থের এই তিনটি অবস্থা ছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য আছে: ঘনত্ব, দ্রাব্যতা, দৃঢ়তা, নমনীয়তা, তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা, চৌম্বকত্ব ইত্যাদি। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটি অ্যানিমেশন ভিডিও দেখব। পদার্থের বৈশিষ্ট্যসমূহ। আমরা জানি যে পদার্থ স্থান দখল করে ও তার ভর রয়েছে এবং প্রকৃতিতে পদার্থকে কঠিন, তরল ও গ্যাসীয় এই তিনটি অবস্থায় পাওয়া যায়। পদার্থের এরকম তিনটি অবস্থা ছাড়াও তার আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ঘনত্ব, দ্রাব্যতা, দৃঢ়তা, নমনীয়তা, তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা, চৌম্বকত্ব ইত্যাদি। আজ আমরা পদার্থের এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু জানব। ঘনত্ব। তোমরা এর মধ্যে জেনে গেছো যে একক আয়তনের বস্তুর ভরকে ঘনত্ব বলে। ঘনত্ব বস্তুর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো বিভিন্ন পদার্থের ঘনত্ব বিভিন্ন রকম, কোনটি বেশি কোনটি কম। যেমন লোহা, তামা, পিতল এরকম ধাতব পদার্থের ঘনত্ব বেশি। কাঠ বা প্লাস্টিকের ঘনত্ব তার তুলনায় কম এবং বাতাসের ঘনত্ব সবচেয়ে কম। দ্রাব্যতা। পদার্থের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তার দ্রাব্যতা। উদাহরণস্বরূপ বলা যায় লবণ পানিতে দ্রবীভূত হয় কিন্তু তেলে সহজে দ্রবীভূত হয় না। আবার নেইল পলিশ পানিতে দ্রবীভূত হয় না কিন্তু অ্যাসিটনে খুব সহজেই দ্রবীভূত হয়। দৃঢ়তা ও নমনীয়তা। যখন তুমি বিভিন্ন বস্তুকে হাত দিয়ে চাপ দিবে
তখন দেখতে পাবে সেগুলোর মধ্যে কিছু সহজেই সংকুচিত হয়ে আসছে এবং কিছু খুবই শক্ত, যেগুলোকে সহজে সংকুচিত করা যাচ্ছে না। এই সংকোচন ধর্মের মাধ্যমেই আমরা বলি কোনো পদার্থ নরম, কোনোটি শক্ত, কোনোটি নমনীয়, কোনোটি আবার অনমনীয়। যেমন মোমকে সহজে সংকুচিত করা যায়, তাই বলা যায় মোম নরম। অন্যদিকে লোহাকে চাইলেই হাত দিয়ে সংকুচিত করা সম্ভব নয়, কারণ লোহা হলো শক্ত পদার্থ। তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা। তাপ ও বিদ্যুৎ পরিবহন পদার্থের আরেকটি গুরুত্বপূর্ণ ধর্ম। যে সকল পদার্থে তাপ চৌম্বকত্ব। তোমরা সবাই নিশ্চয়ই চুম্বক দেখেছ, না হয় ব্যবহার করেছ। কিছু কিছু পদার্থের চৌম্বকত্ব বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো অন্য চৌম্বকীয় পদার্থকে আকর্ষণ কিংবা বিকর্ষণ করতে পারে। লোহা, নিকেল কিংবা কোবাল্ট হচ্ছে চৌম্বকীয় পদার্থের উদাহরণ। যেহেতু বিভিন্ন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তাই সেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন পদার্থকে শনাক্ত করতে পারি। যেমন কোনো পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হলে আমরা বলতে পারবো সেটি নিশ্চয়ই একটি চৌম্বকীয় পদার্থ। যদি কোনো পদার্থ তাপ এবং বিদ্যুৎ পরিবাহিত করে, সেটি সম্ভবত এক ধরনের ধাতব পদার্থ। যদি কোনো পদার্থ নির্দিষ্ট কোনো ধরনের তরলে দ্রবীভূত হয়, তাহলেও আমরা পদার্থটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারব। আবার পদার্থের ঘনত্ব আমাদেরকে পদার্থ শনাক্ত করার ব্যাপারে সাহায্য করে। এইভাবে পদার্থের বৈশিষ্ট্য জানার মাধ্যমে আমরা সঠিক কাজে সঠিক জিনিস ব্যবহার করে থাকি। যেমন অ্যালুমিনিয়াম তাপ পরিবাহী এবং সহজলভ্য বলে রান্নার কাজে অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল ব্যবহার করা হয়। বিদ্যুৎ পরিবহনের জন্য আমরা বিদ্যুৎ পরিবাহী তামার তার ব্যবহার করি। আবার শিশুদের খেলনা তৈরি করার জন্য ব্যাপকভাবে হালকা কিন্তু টেকসই প্লাস্টিক ব্যবহার করি। এভাবে দেখা যায় প্রতিটি জিনিসেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্য জানার মাধ্যমে তাদেরকে সঠিক কাজে ব্যবহার করা যায়। ধাতু এবং অধাতু। ধাতু যেসব উপাদান সাধারণত তাপ ও বিদ্যুৎ পরিবাহী, আঘাত করে বা পিটিয়ে পাত করা যায়, ঘষলে চকচক করে, সেসব উপাদানকে ধাতু বলে। অ্যালুমিনিয়ামের পাত্র, সোনার গহনা, তামার বৈদ্যুতিক তার ইত্যাদি হলো ধাতুর বৈশিষ্ট্য। তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা। যে সকল পদার্থে তাপ সহজে পরিবহন করা যায় তাদেরকে তাপ পরিবাহী পদার্থ বলে, এবং যে সকল পদার্থে তাপ সহজে পরিবহন করা যায় না তাদেরকে তাপ অপরিবাহী পদার্থ বলে। যেসব পদার্থে বিদ্যুৎ সহজে পরিবহন করা যায় তাদেরকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ, এবং যে সকল পদার্থে বিদ্যুৎ সহজে পরিবহন করা যায় না সেগুলোকে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বলা হয়। ধাতব পদার্থের তাপ পরিবাহিতা। ধাতব পদার্থ যেমন তামা যে তাপ পরিবহন করে তা আমরা একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারি। এই পরীক্ষাটি মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে দেখে নেই। পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ: তামার মোটা তার, কর্ক বা সোলার টুকরা, দেশলাই, মোমবাতি বা স্পিরিট ল্যাম্প। পদ্ধতি: কর্কের মধ্য দিয়ে তামার তার সতর্কতার সাথে এমনভাবে প্রবেশ করাও যাতে কর্কটি তারের মাঝ বরাবর থাকে। মোমবাতিটি জ্বালাও। তামার তারের এক প্রান্ত ধরে অপর প্রান্ত মোমবাতিটির শিখার উপর ধরো। এভাবে যতক্ষণ পর্যন্ত হাতে গরম অনুভব না করো ততক্ষণ পর্যন্ত ধরে রাখো। এখানে কর্ক ব্যবহারের কারণ কি? মোমবাতির শিখা থেকে সরাসরি তাপ যেন হাতে না লাগতে পারে, সেজন্য এটি ব্যবহার করা হয়েছে। এখন তোমরা বলো, তামার তারের যে প্রান্ত হাতে ধরে রেখেছো সেখানে গরম অনুভব করছো কেন? মোমবাতির শিখা থেকে তারের এক প্রান্ত তাপ গ্রহণ করেছে এবং তামা তাপ সুপরিবাহী হওয়ায় তা তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অপর প্রান্তে পৌঁছেছে। যদি তা না হতো তাহলে তোমরা হাতে গরম অনুভব করতে না। তাহলে এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হলো যে ধাতব পদার্থ তামা তাপ সুপরিবাহী। পরীক্ষায় দেখেছো বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয়েছে। এই তামার তার ব্যবহার করার কারণ কি? বিদ্যুৎ পরিবহন করা অর্থাৎ ধাতব পদার্থসমূহ বিদ্যুৎ সুপরিবাহী। এক কথায় বলা যায় ধাতু বা ধাতব পদার্থসমূহ সাধারণত দেখতে চকচকে, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। নাইট্রোজেন, অক্সিজেন বা হাইড্রোজেন গ্যাস দেখতে কেমন হয়? ধাতুর মতো
চকচকে হয় না, তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না, এদেরকে তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী বা অপরিবাহী পদার্থ বলা হয়। অধাতু, যেসব উপাদান সাধারণত তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী, আঘাত করে বা পিটিয়ে পাতও করা যায় না, ঘষলে চকচক করে না, সেসব উপাদানকে অধাতু বলা হয়। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। প্রথমে দেখব গলনাঙ্ক। যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তার অবস্থা পরিবর্তন করে তরল পদার্থে পরিণত হয়, সেই তাপমাত্রাকে ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। স্ফুটনাঙ্ক, যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, ওই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। কোনো পাত্রে পানি নিয়ে তাপ দিতে থাকলে কি ঘটে? পানির তাপমাত্রা বাড়তে থাকে এবং এক পর্যায়ে ফুটতে শুরু করে। যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে, সেই তাপমাত্রাই হলো পানির স্ফুটনাঙ্ক। মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের অ্যানিমেশন ভিডিও দেখে আসি। কঠিন পদার্থের গলনাঙ্ক সম্পর্কে জানা। প্রয়োজনীয় উপকরণ: একটি বিকার, মোম, থার্মোমিটার, টেস্ট টিউব ও স্পিরিট ল্যাম্প। পদ্ধতি: টেস্ট টিউবে কিছু ছোট ছোট মোমের টুকরা নাও। বিকারটিতে পানি নিয়ে স্পিরিট ল্যাম্পের উপর রাখো। চিত্রের মতো করে স্ট্যান্ডের সাথে আটকিয়ে টেস্ট টিউব ও থার্মোমিটার বিকারের পানিতে ডুবাও, যাতে এদের কোনোটি বিকারের তলা স্পর্শ না করে বা গায়ে না লাগে। স্পিরিট ল্যাম্পের সাহায্যে বিকারের তলায় তাপ দিতে থাকো। থার্মোমিটারে কি তাপমাত্রা বাড়ছে? মোমের অবস্থার কি কোনো পরিবর্তন ঘটেছে? থার্মোমিটারে তাপমাত্রা 57 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আসলে মোমের অবস্থা খুব ভালোভাবে খেয়াল করো। মোম কি গলে যাচ্ছে? মোম গলা শুরু হলে থার্মোমিটারে তাপমাত্রা দেখো। কত আছে তাপমাত্রা? 57 ডিগ্রি সেলসিয়াস। এই 57 ডিগ্রি সেলসিয়াস হলো মোমের গলনাঙ্ক। কাজ: পানির স্ফুটনাঙ্ক নির্ণয়। প্রয়োজনীয় উপকরণ: একটি বিকার, পানি, থার্মোমিটার ও স্পিরিট ল্যাম্প। পদ্ধতি: পাত্রের অর্ধেক ভরে পানি নাও। স্পিরিট ল্যাম্পের উপর বিকারটি বসাও। চিত্রের মতো করে থার্মোমিটারটি পাত্রের পানিতে ডুবাও। এবার তাপ দাও আর থার্মোমিটারে তাপমাত্রা লক্ষ্য করো। থার্মোমিটারের তাপমাত্রা 95 ডিগ্রি সেলসিয়াস হলে সতর্কভাবে বিকারের পানি ও থার্মোমিটারের দিকে খেয়াল করো। পানি ফুটতে শুরু করলে থার্মোমিটারের তাপমাত্রা দেখো। এই তাপমাত্রাই হলো পানির স্ফুটনাঙ্ক। এই তাপমাত্রা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। অধ্যায়টি এখানেই শেষ। এখন আমরা পরের অধ্যায় বল ও শক্তি এই অধ্যায়টি শুরু করব। বল কি? যেটা কোনো কিছুর গতি পরিবর্তন করতে পারে, অর্থাৎ কোনো কিছুর মধ্যে ত্বরণ সৃষ্টি করতে পারে, সেটাই হচ্ছে বল বা ফোর্স। বল কি তা অ্যানিমেশন ভিডিও থেকে আরেকটু ভালো মতো দেখে নেই। বল। আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় অনেকভাবে বল শব্দটা ব্যবহার করি, কিন্তু বিজ্ঞানের ভাষায় বল কথাটার একটা নির্দিষ্ট অর্থ আছে, যেটা কোনো কিছুর গতি পরিবর্তন করতে পারে, অর্থাৎ কোনো কিছুর মধ্যে ত্বরণ সৃষ্টি করতে পারে, সেটাই হচ্ছে বল। বস্তুর গতি পরিবর্তন ছাড়াও বল আরও একটি কাজ করতে পারে, সেটি অনেক সময় একটা বস্তুর আকার পরিবর্তন বা বিকৃতি করতে পারে। আমরা বল প্রয়োগ করে একটা রডকে বাঁকা করতে পারি, একটা স্প্রিংকে লম্বা করতে পারি, কিংবা একটা তারকে পেঁচাতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতি মুহূর্তে বল ব্যবহার করতে থাকি। কখনো কখনো আমরা সরাসরি বল প্রয়োগ করি, কখনো কখনো কোনো একটা যন্ত্র দিয়ে বল ব্যবহার করি, আবার কখনো অপ্রয়োজনীয় বল থেকে নিজেদের রক্ষা করি। বল সম্পর্কে জানার জন্য আমাদের বল নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয়। সেজন্য আমাদের সঠিক পরিমাণ বল প্রয়োগ করা প্রয়োজন হয়। প্রকৃতিতে অত্যন্ত নিখুঁত পরিমাণ বল প্রয়োগ করার ব্যবস্থা হচ্ছে মাধ্যাকর্ষণ বল। তুমি যদি কোনো কিছু উপর থেকে নিচে ফেলো, তাহলে তার উপর সবসময় মাধ্যাকর্ষণের এই সুনির্দিষ্ট বল প্রয়োগ হতে থাকে এবং সেই সময় বস্তুটি একটি নির্দিষ্ট ত্বরণে নিচে পড়তে থাকে। একটা ঢালু তলে কোনো কিছু গড়িয়ে পড়তে দিয়েও আমরা এই বলকে ব্যবহার করতে পারি।
কতটুকু ঢালু হবে সেটা বাড়িয়ে কমিয়ে আমরা বলটাকেও বাড়াতে বা কিংবা কমাতে পারি। এছাড়াও আমরা আমাদের চারপাশে নানা ধরনের বল দেখতে পাই। একটা স্প্রিং এর মধ্যে কিছু ঝুলিয়ে দিলে স্প্রিংটি একটা বলে বস্তুটিকে নিজের দিকে আকর্ষণ করে। আবার চুম্বক লোহাকে একটা বল দিয়ে আকর্ষণ করে। শুধু আকর্ষণ নয়, একটা চুম্বক দিয়ে অন্য একটা চুম্বকের সমমেরুকে বিকর্ষণও করা যায়। আবার তোমরা শীতের দিনে চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পরে সেই চিরুনিটিকে কতগুলো কাগজের টুকরার সামনে ধরলে এক ধরনের বলের আকর্ষণ দেখতে পাবে। এগুলো ছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পাই না এরকম কয়েক ধরনের বল প্রকৃতিতে কাজ করে। সেগুলো সম্পর্কে তোমরা বড় হয়ে বিস্তারিত জানবে। ঘর্ষণ বল। একটি বল যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে থাকে তখন বস্তুদ্বয়ের তলে বলের বিরুদ্ধে যে বাধা সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে। ঘর্ষণ বলের একটি ভিডিও মেধাবী সুপারনোভা অ্যাপে আছে, যেটি দেখলে তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে, তোমরা অবশ্যই দেখে নেবে। এখন দেখব ঘর্ষণ কমানোর কয়েকটি পদ্ধতি। মসৃণ পৃষ্ঠে ঘর্ষণ কম হয়, তাই যে পৃষ্ঠদেশে ঘর্ষণ হয় সেটাকে মসৃণ করার চেষ্টা করা হয়। ঘর্ষণরত দুটি তলের মধ্যে তেল, মোবিল বা গ্রিস জাতীয় পদার্থ দিয়ে ঘর্ষণ কমানো যায়। চাকা যেহেতু ছোট এক জায়গার স্পর্শ করে, তাই চাকা ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। ঘুরন্ত চাকায় বল বিয়ারিং ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। ঘর্ষণ বাড়ানোর কয়েকটি পদ্ধতি। এতক্ষণ কমানোর পদ্ধতিগুলো দেখেছি, এখন দেখব বাড়ানোর পদ্ধতি। যে দুটি তলে ঘর্ষণ হয় সেই দুটি তলকে আরও খসখসে করা। এতক্ষণ দেখেছিলাম ঘর্ষণ কমানোর ক্ষেত্রে মসৃণ করতে হয়, ঘর্ষণ বাড়ানোর ক্ষেত্রে অমসৃণ বা খসখসে করতে হয়। যে দুটি তলে ঘর্ষণ হয় সেই দুটি তলে জোরে চেপে ধরা। ঘর্ষণরত তলের মাঝে খাঁজ কাটা, যেটা জুতার তলায় কিংবা গাড়ির চাকায় তোমরা দেখতে পাও, ঠিক এরকম খাঁজ কাটা। ঘর্ষণরত তল দুটি স্থির থাকলে ঘর্ষণ বেশি হয় বলে সেগুলোকে স্থির রাখার ব্যবস্থা করা। সরল যন্ত্র। সরল যন্ত্র নিয়ে একটি অ্যানিমেশন ভিডিও দেখে নেই। সরল যন্ত্র একখণ্ড পাথর বা ইটের উপর ঠেস দিয়ে লম্বা লোহা এমনকি কাঠের দণ্ডের এক প্রান্তে বল প্রয়োগ করে অন্য প্রান্ত দিয়ে ভারী কোনো বস্তুকে উপরে তুলতে বা সরাতে দেখেছ নিশ্চয়ই। হ্যাঁ, লোহা বা কাঠের দণ্ডটিকে বিশেষ এই ব্যবস্থায় ব্যবহার করার ফলে ভারী কোনো বস্তুকে সরানোর কাজ অনেকটাই সহজ হয়ে যায়। এক্ষেত্রে লোহা বা কাঠের দণ্ডের এভাবে ঠেস দিয়ে কাজ করার মাধ্যমে এটি একটি সরল যন্ত্র হিসাবে কাজ করেছে। এর মাধ্যমে একটি বিশেষ কৌশলে প্রয়োগকৃত বল দ্বারা সহজেই কাজটা করা সম্ভব হয়েছে। মূল কথা, কম বল প্রয়োগেও অধিক কাজ করা সম্ভব হয়েছে। কাজকে এভাবে সহজ করার জন্য দৈনন্দিন জীবনে আমরা নানাবিধ সরল যন্ত্র ব্যবহার করে থাকি, যেমন কাঁচি, সাঁড়াশি, হাতুড়ি, শাবল, কপিকল, লিভার ইত্যাদি। এই যন্ত্রগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য হলো এগুলোর মাধ্যমে বিশেষ কোনো কৌশল প্রয়োগ করে কাজকে সহজ করা যায়। এখন দেখব সরল যন্ত্র এক বা একাধিকভাবে কিভাবে কাজ করে। প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করে, কম বল প্রয়োগে কোনো কাজ সম্পন্ন করে, বলকে কোনো একটি সুবিধাজনক দিকে প্রয়োগ করে, কাজকে নির্দিষ্ট একটি উপায়ে সম্পন্ন করে যা অন্য কোনো উপায়ে করা কঠিন, গতি ও দূরত্ব বৃদ্ধি করে। সকল যন্ত্রেই কাজ করতে বাইরে থেকে শক্তির প্রয়োজন হয়। লিভার। লিভার নিয়ে একটি অ্যানিমেশন ভিডিও দেখে নেই। লিভার হলো একটি সরল যন্ত্র যাতে একটি শক্ত দণ্ড কোনো অবলম্বনের কোনো কিছুর উপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে বা ঘোরে। লিভারের একটি সাধারণ উদাহরণ হলো শাবলকে ইট বা পাথরের উপরে ভর করে কোনো ভারী বস্তুকে উঠাতে সাহায্য করে। এখানে ভারী বস্তুটি হলো ভার এবং এই ভারকে উঠাতে যে বল প্রয়োগ করা হয় তা হলো প্রযুক্ত বল। শক্ত দণ্ডটিকে ঠেকানোর জন্য কোনো অবলম্বনের যে বিন্দুতে মুক্তভাবে ওঠানামা করে বা ঘোরে তা হলো ফালক্রাম। লিভার কোনো ভারী বস্তুকে কম বল প্রয়োগ করে উঠাতে বা সরাতে সাহায্য করে। এখানে যান্ত্রিক সুবিধা হলো যান্ত্রিক সুবিধা সমান ভার ভাগ প্রযুক্ত বল। এখন তোমাকে বুঝতে হবে কিভাবে লিভার ব্যবহার করে যান্ত্রিক সুবিধা আদায় করা যায়। এখন দেখব লিভারের নীতিমালা। লিভারের নীতিমালা হলো বল গুণ বলবাহুর দৈর্ঘ্য সমান ভার গুণ ভারবাহুর দৈর্ঘ্য।
বলবাহুর দৈর্ঘ্য সমান এখান থেকে এখানে, আর ভরবাহুর দৈর্ঘ্য সমান এখান থেকে এখানে। এতক্ষণ সরল যন্ত্র এবং লিভার সম্পর্কে জেনেছ। লিভারের কিছু শ্রেণীবিভাগ। লিভারকে 3 ভাগে ভাগ করা যায়। 1. প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। এর ভিডিও দেখে নিব। সরল যন্ত্র নিয়ে আরও কিছু টপিক আছে, যেমন হেলানো তল, কপিকল, এই সবগুলোর ভিডিও এখানে দেয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিবে। ফাল এবং স্ক্রু। ফাল বা ওয়েড। কুড়ালের ফলাটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় ফলার মাথাটি সরু এবং ক্রমে সেটি চওড়া হয়ে গেছে। এই বিশেষ আকার হওয়ার কারণে এটি ব্যবহার করলে একটি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। যান্ত্রিক সুবিধা সমান ফলার দৈর্ঘ্য ডিভাইডেড বাই ফলার পুরুত্ব, অর্থাৎ ফলার দৈর্ঘ্য L, ফলার পুরুত্ব T। স্ক্রু। একটা স্ক্রুর মাঝে খাঁজ কাটা থাকে এবং সেটাকে ঘুরিয়ে একটা কঠিন বস্তুর মাঝে ঢোকানো যায়। স্ক্রুর যান্ত্রিক সুবিধা সমান রেঞ্চের দৈর্ঘ্য অর্থাৎ L ডিভাইডেড বাই দুটো খাঁজের মাঝখানের দূরত্ব ডিভাইডেড বাই I। স্ক্রু এবং ফাল এই দুটি টপিকের অ্যানিমেশন ভিডিও দেখলে কনসেপ্ট তোমাদের আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে। শক্তি। এতক্ষণ বল সম্পর্কে জেনেছো, এখন জানবো শক্তি কি। যেটা যে কোনো কাজ করতে পারে তাই হলো শক্তি, অর্থাৎ কোনো কিছুর কাজ করতে পারার ক্ষমতাই হলো শক্তি। শক্তি 2 ধরনের, স্থিতিশক্তি ও গতিশক্তি। স্থিতিশক্তি বল প্রয়োগ করে কোনো বস্তুকে উপরে তুলে যদি কোথাও রেখে দেওয়া যায় তাহলে বস্তুর মধ্যে স্থিতিশক্তি জমা হয়। গতিশক্তি একটি বস্তুর বেগের জন্য তার ভেতরে যা শক্তির সৃষ্টি হয় তাকে বলে গতিশক্তি। অ্যানিমেশন ভিডিও দেখব। শক্তি, স্থিতিশক্তি ও গতিশক্তি। স্থিতিশক্তি বা বিভব শক্তি। আমরা ইতোমধ্যে জেনেছি যে কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। কিছু শক্তি আছে যা কাজের মাধ্যমে সঞ্চয় করে রাখা যায়। একটা ইলাস্টিক বা রাবার ব্যান্ড টেনে লম্বা করে ছেড়ে দিয়ে সেটা দিয়ে কিছু ছুঁড়ে দেওয়া যায়। আবার একটা স্প্রিংকেও টেনে লম্বা কিংবা চেপে সংকুচিত করে তার ভেতর শক্তি সঞ্চয় করে রাখা যায়। একটা স্প্রিং কিংবা রাবার ব্যান্ড নিজে নিজে লম্বা হয় না, বাইরে থেকে বল প্রয়োগ করে একে লম্বা করতে হয়। এই লম্বা করার প্রক্রিয়ায় যে কাজ করা হয় সেটি রাবার ব্যান্ড কিংবা স্প্রিং এর ভেতর শক্তি হিসেবে জমা হয়ে থাকে। কোনো একটা বস্তুকে তুমি যদি একটা টেবিলের উপর তুলে রাখতে চাও, তোমাকে বস্তুটির উপর বল প্রয়োগ করে সেটিকে টেবিলের উপর তুলতে হবে। তার মানে তখন সেখানে কাজ করা হয়। এই বস্তুটিকে টেবিলের উপর তোলার পর তুমি যদি সেটিকে কিনারায় এনে ছেড়ে দাও, তখন বস্তুটি নিজে থেকেই নিচে পড়ে যাবে, সেটিকে আর টেনে নামাতে হবে না। আবার বস্তুটা যদি একটা স্প্রিং এর উপর পড়ে তাহলে স্প্রিংটা চেপে ছোট হয়ে যাবে। একটু আগেই আমরা জেনেছি স্প্রিং ছোট করতে বাইরে থেকে বল প্রয়োগ করে কাজ করতে হয়, অর্থাৎ উপর থেকে নিচে পড়ার সময় বস্তুটির মাঝে কাজ করার মতো একটি সক্ষমতা বা শক্তি সৃষ্টি হয়েছে। এই শক্তি কোথা থেকে এসেছে? শুরুতে বস্তুটার উপর কাজ করে যখন উপরে তোলা হয়েছিল তখন ওই কাজটুকুই বস্তুটিতে শক্তি হিসেবে জমা হয়েছে। বস্তুটিকে টেবিলের কিনারায় এনে ছেড়ে দিলে সেটি অভিকর্ষ বলের কারণে নিচে এসে পড়বে। তাহলে আমরা জানতে পারলাম যে বিশেষ বিশেষ বস্তুর উপরে বল প্রয়োগ করে কাজ করলে সেই কাজটুকু শক্তি হিসেবে জমিয়ে রাখা যায়। বিজ্ঞানের ভাষায় এই শক্তির সাধারণ নাম স্থিতিশক্তি বা বিভব শক্তি। গতিশক্তি। কল্পনা করে নাও মেঝেতে M ভরের একটা বক্স রয়েছে এবং F বল প্রয়োগ করে আমরা সেটাকে বলের দিকে S দূরত্বে সরিয়ে নিলাম। কাজেই বলটি W=Fs পরিমাণ কাজ করেছে। আমরা জানি যদি কোনো বস্তুর উপরে কাজ করা হয় তাহলে সেখানে কাজটা শক্তি হিসেবে জমা হয়ে থাকে। বক্সটা মেঝেতে ঘষে নেওয়ার সময় ওই ঘর্ষণের কারণে তাপ সৃষ্টি হয়েছে, হয়তো খানিকটা শব্দও সৃষ্টি হয়েছে। কাজেই আমরা যে কাজ করেছিলাম সেটি তাপ শক্তি কিংবা শব্দ শক্তিতে পরিণত হয়েছে। এবারে কল্পনা করে নেওয়া যাক কোনো একটি উপায়ে পুরোপুরি ঘর্ষণমুক্ত একটি মেঝেতে বক্সটাকে ঠেলে নেওয়া হলো এবং এতে কোনো ঘর্ষণ হলো না। এখন কিন্তু আমাদের করা কাজ
কোনো তাপ শক্তি কিংবা শব্দ শক্তিতে রূপান্তরিত হবে না। এই ক্ষেত্রে বক্সের উপর যখন বল প্রয়োগ করা হয় তখন বক্সের ত্বরণ হবে এবং তার বেগ বাড়তে থাকবে। আমরা যখন বক্সটাকে ছেড়ে দিব সেটি থেমে না গিয়ে এই বেগে চলতে থাকবে। একটি বস্তুর বেগের জন্য তার ভেতরে যে শক্তি সৃষ্টি হয় তাকে বলে গতিশক্তি। একটা ইটের উপর একটা হাতুড়ি রেখে দিলে ইটটার কিছুই হয় না, কিন্তু তুমি যদি হাতুড়িটা প্রবল বেগে নিচে নামিয়ে আনো তাহলে ইটটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। স্থির হাতুড়ির মধ্যে কোনো শক্তি নেই, কিন্তু গতিশীল হাতুড়ির মধ্যে অনেক শক্তি। আমরা ইচ্ছা করলে বেগের জন্য যে গতিশক্তি তৈরি হয় তার পরিমাণটাও বের করে ফেলতে পারি। একটা বস্তুর ভর যদি হয় m এবং তার গতিবেগ যদি v হয় তাহলে তার গতিশক্তি হচ্ছে হাফ mv²। শক্তির রূপান্তর। শক্তির সৃষ্টি বা ধ্বংস কিছুই নেই, এটির শুধু রূপান্তর আছে। এরকম কিছু রূপান্তরের উদাহরণ হলো গতিশীল গাড়ি, জ্বালানির রাসায়নিক শক্তি থেকে গতিশক্তি, অর্থাৎ জ্বালানিকে রাসায়নিক শক্তি থেকে গতিশক্তিতে রূপান্তর করা হয়। গাড়ির জ্বালানি বহু লক্ষ বছরে পৃথিবীর তাপ এবং চাপ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হতো। টেলিফোন ব্যাটারির রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়। ব্যাটারি চার্জ বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়। বাতি বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তর হয়। হিটার একই রকম বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর হয়। লাউডস্পিকারের গান শোনা বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তি। ফ্যান বিদ্যুৎ শক্তি থেকে গতিশক্তি। এরকম অসংখ্য উদাহরণ আছে যা থেকে প্রমাণিত হয় যে শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়, এর কোনো সৃষ্টি বা ধ্বংস নেই। ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ সূত্র। ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সূত্র হলো অ্যালবার্ট আইনস্টাইনের E=mc²। এটি শক্তি এবং ভরের সম্পর্ক ব্যাখ্যা করে। এখানে m হলো ভর আর c হলো আলোর বেগ। ভরকে শক্তিতে রূপান্তর করে বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় সূর্যে এবং নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে শক্তি উৎপাদনের মূল ভিত্তি। সূর্য এই প্রক্রিয়ায় 5 বিলিয়ন বছর ধরে শক্তি দিয়ে আসছে এবং আরও 5 বিলিয়ন বছর তা দিতে সক্ষম। তাহলে যদি কোনো বস্তুর ভর m হয় এবং আলোর গতি c হয় তাহলে এই ভরকে শক্তিতে রূপান্তর করলে শক্তির পরিমাণ E হবে। আলোর বেগ যেহেতু অনেক বেশি তাই ভরকে শক্তিতে রূপান্তরিত করা হলে সেটি অনেক বেশি শক্তিতে রূপান্তর হয়। c × c সমান c² হয়, তাই এখানে E=m বস্তুটির ভর × c অর্থাৎ c² লেখা হয়। বল ও শক্তি এই অধ্যায়টিরও সবগুলো টপিক আমরা আলোচনা করেছি এবং কিছু কিছু টপিক মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে দেখেছি। এখন আসো পরীক্ষায় কিভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে তা ডিসকাস করি। বইয়ে দেখতে পাচ্ছ গতিশক্তির একটি সূত্র দেয়া আছে হাফ ইন্টু mv × v, যাকে আমরা হাফ ইন্টু mv² ভাবে লিখতে পারি। গতিশক্তি সমান এই সূত্র। তোমাকে প্রশ্নে গতিশক্তি নির্ণয় করতে দিতে পারে, ম্যাথমেটিক্যাল কোশ্চেন যখন হবে তখন তোমাকে হয়তো বস্তুটির ভর m দিয়ে দিবে এবং বেগও বলে দিবে, তোমার গতিশক্তি নির্ণয় করতে হবে। একইভাবে বইয়ে থাকা বিভিন্ন সূত্র যেমন হেলানো তলের যান্ত্রিক সুবিধা নির্ণয় করতে হলে এই সূত্র ব্যবহার করে তুমি যান্ত্রিক সুবিধা নির্ণয় করতে পারবে। আবার চাকা বা অক্ষ, একইভাবে ফাল, এই সবগুলোর যান্ত্রিক সুবিধার সূত্রগুলো অবশ্যই মনে রাখবে। আজকের ক্লাসের সবগুলো অধ্যায় নিয়ে আমাদের আলোচনা শেষ।